আজ আমরা এমন একটি ছবির কথা বলবো যা শুধুই একটি গল্প নয়, বরং এক গভীর মানসিক খেলা। সিনেমার নাম দি হেটফুল এইট। এই ছবিতে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর স্বার্থপরতাকে এমন ভাবে তুলে ধরা হয়েছে যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে। তো চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। গল্পের শুরু হয় এক নির্জন, বরফে ঢাকা হিমশীতল রাস্তায়। চারিদিকে কেবল সাদা বরফের সমুদ্র আর আকাশে ঘন কালো মেঘ। এই নিস্তব্ধতা চিরে এগিয়ে চলেছে একটি ঘোড়ার গাড়ি। এই গাড়িতে বসে আছে এক কঠোর ও রূঢ় স্বভাবের বাউন্টি হান্টার, জন রুথ, যাকে সকলে দি হ্যাংম্যান নামে চেনে, কারণ সে তার শিকারকে সবসময় জীবিত ধরে এবং আইনকে হস্তান্তর করে যাতে অপরাধীর আইন অনুযায়ী ফাঁসি হয়। তার পাশে শিকলবন্দি এক মহিলা, ডেইজি ডোমেরকিউ, মুখে জখম, চোখে পাগলামির ঝলক আর হাতে পায়ে বাঁধা লোহার শিকল। ডেইজিকে দেখে মনে হয় না সে কোনো সাধারণ বন্দী। তার মুখে এক অদ্ভুত হাসি, যেন তার মনে কোনো লুকোনো রহস্য। জন রুথ তাকে নিয়ে চলেছে রেড রক শহরের দিকে, যেখানে ডেইজির ফাঁসি হওয়ার কথা। বরফ আর অন্ধকারের মাঝে হঠাৎ গাড়ি থেমে যায়। রাস্তায় দেখা হয় আর একজন মানুষের সাথে, মেজর মার্কাস ওয়ারেন, এক কৃষ্ণাঙ্গ মানুষ যার কাঁধে বন্দুক আর পিছনে বাঁধা তিনটি মৃতদেহ। সে জানায় সেও একজন বাউন্টি হান্টার এবং এই তিন অপরাধীর পুরস্কার নিতে সে রেড রকে যেতে চাইছে। প্রথমে জন রুথ তার উপর সন্দেহ করে, কিন্তু যখন ওয়ারেন তাকে একটা চিঠি দেখায় যা আব্রাহাম লিঙ্কন নিজে লিখেছেন, তখন জন কিছুক্ষণ পরে রাস্তায় তারা আরেকজনকে পায়, ক্রিস ম্যানিক্স। সে নিজেকে রেড রক শহরের নতুন শেরিফ বলে পরিচয় দেয়। তার কথাবার্তায় কিছুটা অহংকার থাকলেও সে বলে যদি তাকে নিয়ে না যাওয়া হয় তবে জন রুথ আর ওয়ারেন শহরে গিয়ে তাদের পুরস্কার পেতে সমস্যায় পড়বে, কারণ সেই এখন সেখানে আইন। এখন জন রুথ, ওয়ারেন আর ক্রিস তিনজনেই এক গাড়িতে, একে অপরের অচেনা। বরফ ঝড়ের মাঝে এক নিঃশব্দ যাত্রা। যখন বরফের ঝড় আরো তীব্র হয়ে ওঠে, তখন জন রুথ, মেজর ওয়ারেন, ক্রিস ম্যানিক্স আর ডেইজির গাড়ি এক জায়গায় এসে থামে, মিনির হ্যাবারড্যাশারি। এটি একটি ছোট রাস্তার ধারে একটা লজ, যেখানে পথচারীরা ঝড় থেকে বাঁচতে কয়েকদিনের জন্য বিশ্রাম নেয়। বাইরে আবহাওয়া এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে এখন আর পথ চলা সম্ভব নয়। ঘোড়াগুলো ক্লান্ত আর চারপাশে শুধুই বরফ। লজের ভেতরে উষ্ণতা থাকলেও বাতাসে এক অজানা চাপ অনুভব হয়, যেন কিছু একটা ঠিক নেই। তারা ভেতরে ঢুকতেই দেখে সেখানে কিছু অচেনা লোক আগেই উপস্থিত। সবার আগে দেখা হয় ববের সঙ্গে, একজন মেক্সিকান লোক যে বলে মিনি, যিনি এই জায়গার মালিক, তিনি কয়েকদিনের জন্য তার আত্মীয়ের বাড়ি গেছেন আর এখন ববই সব সামলাচ্ছেন। জন রুথ একটু অবাক হয়, কারণ সে জানে মিনি কখনো কাউকে নিজের জায়গা দেখতে দিতে দেন না। এই কথাটা এরপর আসে অসওয়াল্ডো, এক ভদ্র, শিক্ষিত ও ইংরেজি উচ্চারণে কথা বলা মানুষ, যে নিজেকে রেড রকের অফিসিয়াল এক্সিকিউশনার, অর্থাৎ শাস্তি কার্যকর করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলে পরিচয় দেয়। তার কথাবার্তা ও আচরণ দেখে ক্রিস ম্যানিক্স সরাসরি তাকে প্রতারক বলে বসে, কিন্তু অসওয়াল্ডো কেবল হেসে বিষয়টা এড়িয়ে যায়। এক কোনায় চুপচাপ বসে থাকে জো গেজ, লম্বা, কিছুটা রাফ চেহারার এক লোক। সে বলে সে তার মায়ের সাথে দেখা করতে চাচ্ছিল এবং রাতে মিনির লজে বিশ্রাম নিতে চায়। তার হাতে একটি ডায়েরি, তাতে সে কিছু একটা লিখে চলে, কিন্তু তার কারোর সঙ্গে বেশি কথা বলতে। আর শেষে দেখা হয় এক বৃদ্ধ সৈনিকের সঙ্গে, জেনারেল স্যানফোর্ড স্মিদার্স, একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার যিনি সিভিল ওয়ারে বিখ্যাত কমান্ডার ছিলেন। তার মুখে বরফের মতো ঠান্ডা ভাব আর চোখে এখনো পুরনো যুদ্ধের অহংকার ফুটে আছে। লজের ভিতরে উষ্ণ পরিবেশের মধ্যেও এক ঠান্ডা নিস্তব্ধতা ছড়িয়ে থাকে। জন রুথ সবাইকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। তার মনে হয় এদের মধ্যে কেউ একজন আগে থেকেই এখানে এসেছে।
ডেইজিকে ছাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে সে নিজের বন্দুকটা আরো শক্ত করে ধরে আর সবাইকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে। ডেইজি এই টেনশনের মুহূর্তগুলো উপভোগ করছে। তার চোখে এক রহস্যময় ঝলক, যেন সে আগে থেকেই জানে কে আসলে এখন মিনির হ্যাবারডাশারি আর কোনো সাধারণ আশ্রয়স্থল নয়। এটা হয়ে উঠেছে এক মঞ্চ যেখানে কিছু বিশেষ মানুষ বিশেষ উদ্দেশ্যে একত্র হয়েছে। হাওয়ার মধ্যে লুকিয়ে আছে ভয়, মিথ্যে আর আসন্ন রক্তপাতের গন্ধ। লজের ভেতরের পরিবেশ এখন আরো বেশি টান টান হয়ে উঠেছে। জন রুথ সবার আগে ববের উপরে সন্দেহ প্রকাশ করে। মিনি আর তার সঙ্গী সুইট ডেভ সবসময় অতিথিদের ভালো যত্ন নিতেন, কিন্তু লজের অবস্থা দেখে জনের মনে হয় কোথাও কিছু একটা গড়বড় আছে। উনুন ঠিক মতো জ্বলছে না, আর লজের মধ্যে পরিচিত উষ্ণ ভালোবাসার অনুভূতিটাই নেই যা সব সময় থাকতো। লজে ছোট ছোট ঘটনা ঘটতে থাকে। কফি পরিবেশন করা হয়, লোকজন নিজেদের কম্বল নিয়ে বসে পড়ে আরাম করে, কিন্তু এই শান্ত পরিবেশের নিচে এক গোপন আতঙ্ক যেন নিঃশব্দে। জন রুথ বারবার ডেইজির দিকে তাকায়। ডেইজি মুখে এক অদ্ভুত হাসি নিয়ে বসে থাকে, যেন সে জানে কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে, যেন সে আগে থেকেই একটা অদৃশ্য ষড়যন্ত্রের অংশ। যেমন যেমন রাত গভীর হতে থাকে, মিনির হ্যাবারডাশারির পরিবেশ আরো বেশি ভয়ানক হয়ে ওঠে। প্রত্যেকের মুখে এখন অস্থিরতা ও সন্দেহ স্পষ্ট। জন রুথের জন্য ডেইজি শুধু একটা মহিলা নয়, সে ছিল এক মূল্যবান শিকার, $10,000 ইনাম। কিন্তু জন জানতো ডেইজি একা হতে পারে না। অবশ্যই কেউ তাকে ছাড়াতে এখানে আগে থেকেই এসে। সবাই ডিনারের জন্য এক টেবিলে বসে পড়ে। কফি পরিবেশন করা হয়। লজের ভেতরে কিছু সময়ের জন্য নীরবতা ছেয়ে যায়। শুধু চামচের ঠকঠক শব্দ আর বাসনের ধাক্কাধাক্কির আওয়াজ শোনা যায়। কিন্তু এই শান্তি আসলে ঝড়ের আগে গভীর নিস্তব্ধতা। ঠিক তখনই গল্পে আসে এক টার্নিং পয়েন্ট। জন রুথ কফির একটা চুমুক দেয়, আর কয়েক মুহূর্ত পরেই তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তার হাত কাঁপতে থাকে। সে হঠাৎ গলা চেপে ধরে থুতু ফেলে। তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তার পেট জ্বলে উঠতে থাকে, যেন কেউ তার শরীরে বিষ ঢেলে দিয়েছে। ডেইজি এই দৃশ্য দেখে হালকা হাসে, যেন সে আগে থেকেই জানতো এটা ঘটবে। এটাই সেই মুহূর্ত যখন সবাই বুঝতে পারে কফির মধ্যে। জন রুথ চিৎকার করে, বন্দুক তোলার চেষ্টা করে, কিন্তু তার শরীরে আর শক্তি থাকে না। সামনের মেজর ওয়ারেন তখন সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। জন রুথের চোখে তখন একটা বিশেষ বার্তা। এটা সব প্ল্যান ছিল। ডেইজির কোনো সঙ্গী এখানে আগে থেকেই আছে। অবশেষে জন রুথ টেবিলের ওপর ধপ করে পড়ে যায়। সে মারা গেছে। তার মুখে রক্তে ভেসে যাচ্ছে, আর তার মৃত্যু যেন একটা বজ্রপাতের মতো আঘাত হানে সবার উপর। কিন্তু এখানেই শেষ নয়। বিষ শুধু জন রুথই নয়, আরো একজন ওবি, অর্থাৎ সেই ঘোড়ার গাড়ির চালক, সেও একই কফি খেয়েছিল। আর কিছুক্ষণের মধ্যে ওবিও মৃত্যুর কোলে। এখন পুরো লজের পরিবেশ একদম বদলে যায়। মেজর ওয়ারেন সঙ্গে সঙ্গে তার বন্দুক বের করে। তার চোখ ঘুরে ঘুরে সবাইকে দেখে, কে দিল কফিতে বিষ। ডেইজি তখনও শান্ত। সে এক কোণে বসে আছে, তার চোখে একটা জয়ের ঝলক। ওয়ারেন চিৎকার করে ওঠে, অসওয়াল্ডো, জো গেজ, বব, তাদের যে কেউ এই বিষ মেশানোর ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে। কিন্তু সবাই মিথ্যে চোখে বলে, আমরা কিছুই জানি না। কিন্তু এখন ওয়ারেন আর এই খেলা খেলতে রাজি নয়। তার ভেতরের সোলজার জেগে উঠেছে। এখন মিনির হ্যাবারডাশারি পরিণত হয়েছে একটা গেম বোর্ডে, যেখানে প্রতিটা খেলোয়াড়ের আছে একটা গোপন রহস্য। প্রতিটা হাসির পেছনে লুকিয়ে আছে এক প্রতারণা, আর প্রতিটা মুহূর্তে ঘটতে পারে যে কোনো কারো। ওয়ারেন এবার পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। তার হাতে বন্দুক, আর তার কণ্ঠে ফুটে ওঠে এক সেনার ক্ষোভ আর যন্ত্রণার মিশেল। সে সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে বলে, কারো না কারো কারণে এই জায়গা একটা মৃত্যুকূপে পরিণত হয়েছে। যতক্ষণ না আমি পুরো সত্য জানতে পারছি, ততক্ষণ কেউ এখানে শান্তিতে বসে থাকতে পারবে না। প্রথমে সে ধরে
ববকে, যে নিজেকে লজের অস্থায়ী দেখভালকারী বলে দাবি করেছিল। ওয়ারেনের মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, মিনি কখনো তার লজ কোনো অজানা ব্যক্তির হাতে ছেড়ে দিত না। ওয়ারেন ববকে প্রশ্ন করে, সুইট ডেভের পিয়ানো কোথায়, মিনির কফি কেমন হতো, আর এই দলটা এখানে একসাথে কিভাবে এলো। বব জবাব দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার কথায় কোনো দৃঢ়তা নেই। তার মিথ্যা সোজাসুজি চোখে পড়ে যায়। ওয়ারেন রেগে গিয়ে বলে, তুই মিনিকে চিনিস না, তার নাম নিচ্ছিস। আর এরপরেই ওয়ারেন ববকে, এবার ওয়ারেনের পরবর্তী লক্ষ্য জেনারেল স্যান্ডি স্মিদার্স। দুজন দুই জগতের মানুষ, তাদের ইতিহাস প্রাচীন আর বিষাক্ত। ওয়ারেন জেনারেলকে উত্তেজিত করতে থাকে, তাকে তার ছেলের কথা মনে করিয়ে দেয়। সে বলে সে নিজে তার ছেলেকে মেরেছে, আর বিস্তারিতভাবে বর্ণনা করে কিভাবে সে জঙ্গলে তার সঙ্গে দেখা করেছিল, কিভাবে তার সম্মান নিয়ে খেলা করে তারপর হত্যা করেছিল। এই কথা শুনে জেনারেলের রক্ত গরম হয়ে যায়, কিন্তু ওয়ারেন এটা প্রতিশোধ হিসেবে করছে না। সে চায় জেনারেল নিজেই বন্দুক তোলে, যাতে সে তাকে সেলফ ডিফেন্সে মেরে ফেলতে পারে। আর তাই হয়। জেনারেল রেগে বন্দুক তোলে, আর ওয়ারেন শটান গুলি চালিয়ে। পুরো সময় ডেইজি চুপচাপ এক কোণে বসে থাকে। তার চোখ সবকিছু দেখছিল, যেন সে প্রতিটা হত্যাকে গণনা করছিল। এখন লজে 3 জন মারা গেছে, জন রুথ, ওবি আর জেনারেল স্মিদার্স। কিন্তু ওয়ারেনের মাথায় এখনো একটাই চিন্তা, ডেইজি একা নয়, তার কেউ না কেউ সঙ্গী এখানে আছে। কিন্তু কে? লজের বাতাস আরো ভারী হয়ে যায়, কাউকে আর বিশ্বাস করে। ঠিক তখনই দেখা মেলে এক গোপন চরিত্র, জোডি, যে বেসমেন্টে লুকিয়েছিল। যখন ওয়ারেন ফাঁস করে দেয় যে কফিতে বিষ ছিল, আর সেটাই জন রুথ ও ওবির মৃত্যুর কারণ, তখন জো গেজ, যে কফিতে বিষ মেশায়, আর বব, তারা নিজ নিজ আসল রূপে সামনে আসে। এই মুহূর্তে জোডি হঠাৎ বেসমেন্ট থেকে উঠে এসে ওয়ারেনকে পেছন থেকে গুলি করে। ওয়ারেন মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু সে সাথে সাথে মরে না। এদিকে ক্রিস ম্যানিক্স বুঝতে পারে যে সবকিছু ঠিকঠাক নয়। সে নিজের বন্দুক থেকে গুলি ছুড়ে ববকে মেরে ফেলে, কিন্তু এই ফায়ারিং এর মাঝে সে নিজেও একটি গুলিতে আহত হয়। যদিও সে পড়ে না, তবে গভীরভাবে। শেষ পর্যন্ত মেজর ওয়ারেন তার জখম অবস্থাতেও জো গেজকে গুলি করে মেরে ফেলে, আর ম্যানিক্স তার শেষ বেঁচে থাকা শক্তি দিয়ে ডেইজিকে নিয়ন্ত্রণে রাখে। এখন এই দুজন, ওয়ারেন আর ম্যানিক্স, দুজনেই প্রায় মৃত্যুর মুখে, রক্তে ভেজা, ক্লান্ত, কিন্তু লড়াইয়ে লজের ভেতরটা রক্তে স্নাত। প্রতিটি কোণে মৃত্যুর গন্ধ ছড়িয়ে পড়েছে। ডেইজি, যাকে পুরো গল্প জুড়ে এক চতুর ও প্রতারক অপরাধীর রূপে দেখা গেছে, এখন একেবারে একলা। তার ভাই জোডি, তার পুরো গ্যাং, সবাই মারা গেছে। এখন তার সামনে কেবল ক্রিস ম্যানিক্স আর মেজর মার্কাস ওয়ারেন। ডেইজি এখনো নিজের বাকি চালগুলো চালতে থাকে। তার মুখে যন্ত্রণার ছাপ থাকলেও চোখে এখনো এক গোপন চক্রান্তের ঝিলিক। ডেইজি ম্যানিক্সের সঙ্গে দর কষাকষি শুরু করে। সে বলে, যদি তুমি আমাকে বাঁচিয়ে দাও, তাহলে বাইরে আমার 15 জন লোকের গ্যাং আমাকে উদ্ধার করতে আসবে। ডেইজির এই ব্লাফ এক মুহূর্তের জন্য ম্যানিক্সকে বিভ্রান্ত করে দেয়, কিন্তু ওয়ারেন সঙ্গে সঙ্গেই বুঝে যায় এটা আর একটা মিথ্যে চাল। তবে এখানেই ওয়ারেন আর ম্যানিক্স উভয় রক্তাক্ত ও মারাত্মক আহত। তারা বুঝতে পারে তাদের জীবনে এখন ঘন্টা কিংবা মিনিট বাকি। ঠিক তখনই ডেইজির কথাবার্তায় বিরক্ত হয়ে ম্যানিক্স তার উপহাস করে। ওয়ারেনও তখন বিধ্বস্ত, কিন্তু তার লড়াই করার মানসিকতা তখনও জীবিত। ডেইজিকে তখন একটা খুঁটির সঙ্গে বাঁধা ছিল, তার মুখ রক্তে ভেজা, কিন্তু তার জিভ এখনো আগুনের মতো চলে। সে বলে, তোমরা দুজনেই এক ঘৃণিত মৃত্যু পাবে। এই সময় ম্যানিক্স ও ওয়ারেন একে অপরের দিকে তাকায়। চোখের চাহনিতেই তারা সব বুঝে যায়। তারা সিদ্ধান্ত নেয় ডেইজিকে গুলি করে নয়, ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে। এটাই হবে জন রুথের স্বপ্ন পূরণ, এক ফাঁসিওয়ালার মতো বিচার। তারা দুজন রক্তাক্ত হলেও একসঙ্গে ডেইজিকে কাঠের বিম থেকে ঝুলিয়ে দেয়। ডেইজি আর্তনাদ করে, প্রাণ ভিক্ষা চায়, কিন্তু ওয়ারেন আর ম্যানিক্স
ফাঁসির দড়ি তার গলায় জড়ানো হয় আর সে ঝুলে পড়ে। তার পা ছটফট করতে থাকে, তার কণ্ঠস্বর ধীরে ধীরে নীরব হয়ে আসে। তখন পুরো লজে গভীর নীরবতা নেমে আসে। সেই চঞ্চল, চালাক, ভয়ঙ্কর ডেইজি, যার কারণে এত রক্ত ঝরলো, যার ছলনায় এতগুলি প্রাণ গেল, সে এখন শুধুই একটি নিথর দেহ। এটা শুধু একজন নারীর মৃত্যু নয়, এটা ছিল সেই গ্যাংয়ের মিথ্যার সমাপ্তি, যা পুরো কাহিনীর নেপথ্যে লুক। তারপর ওয়ারেন আর ম্যানিক্স নিজেদের ক্ষত নিয়ে লজের ভেতর এক দীর্ঘ নিস্তব্ধতায় বসে থাকে। তারা জানে তাদের শেষও খুব দূরে নয়, কিন্তু একটা জিনিসে তারা নিশ্চিত, তারা ন্যায় বিচারের এক উদাহরণ রেখে গেছে। তো বন্ধুরা, এই ছিল দি হেটফুল এইটের কাহিনী, একটি এমন সিনেমা যেখানে প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা আর মৃত্যুর মাঝে পার্থক্য বোঝা সত্যিই কঠিন হয়ে পড়ে। যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরো সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে অনুপ্রেরণা দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরো এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন।